শুভ সন্ধ্যা সবাইকে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘর মন জানালা। আমি রয়েছি আপনার সাথে পিয়া জান্নাতুল এবং আমাদের সাথে আজকে রয়েছেন ডাক্তার শাহানা পারভিন, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা থেকে। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, খুব ভালো আছি। এবং আজকের যে বিষয়টা ভেরি কমন এবং খুবই আমার মনে হয় সমসাময়িক যেই সমস্যার মধ্যে পড়ে, বিকজ এখনকার লাইফ এত বেশি আমাদের টেনশনের মধ্যে পড়ে গিয়েছে, এত বেশি কম্পিটিশন, এত বেশি পলিউশন, সব কিছু মিলে এত বেশি সবসময় কিছু না কিছু ঘটছে। সো সেই দিক দিয়ে বলবো অ্যাংজাইটি মানুষের যেন পিছুই ছাড়ছে না। এবং দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে উদ্বেগজনিত মানসিক রোগ, এবং উদ্বেগজনিত মানসিক রোগের মধ্যে অ্যাংজাইটি তো পড়েই ডেফিনেটলি। আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো, বাট তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আপনাদের যে কোনো ধরনের মানসিক সমস্যা নিয়ে, বাট ফোন দেওয়ার সময় অবশ্যই টিভির ভলিউম মিউট করে আমাদেরকে ফোন দেবেন। এবং আমাদের সাথে আজকে রয়েছেন ডাক্তার শাহানা পারভিন আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আপা, যেটা বলছিলাম যে উদ্বেগজনিত মানসিক রোগ নিয়ে আজকে কথা বলবো। আমি যদি সাধারণভাবেই বলি যে অ্যাংজাইটি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা খুব কমন সবসময় একটা কথা ব্যবহার করি, আমি খুব টেনশনে আছি, আমি খুব অ্যাংজাইটিতে আছি। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই বলে। আসলে অ্যাংজাইটিটা কি? অ্যাংজাইটিটা হচ্ছে আপনার যখন কোনো আননোন বিষয়ে, অজানা বিষয়ে একটা ভেগ এবং আনরিয়ালিস্টিক থ্রেট ফিল করে, আশঙ্কা, আগাম কোনো আশঙ্কা করা। যেমন আমি হয়তো চিন্তা করছি যে আমি একটু পরে বাইরে যাব, এটা নিয়ে আমার একটা অহেতুক টেনশন শুরু হয়ে গেল যে কি হবে না হবে, ঠিকমতো যেতে পারবো কি পারবো না, বা আমার কি হবে না হবে, এরকম কি যে আগাম আননোন বিষয়গুলো নিয়ে আশঙ্কা করা, যে কোনো বিষয় নিয়েই। এই যে আশঙ্কা করা বা উদ্বেগ নিয়ে আশঙ্কা করা সবসময় একটা ভয়ের মধ্যে থাকা, বাট এই উদ্বেগ, এই যে ভয়ের মধ্যে থাকা বা অ্যাকচুয়ালি কখন এই উদ্বেগটাকে আমরা মানসিক রোগ হিসাবে চিন্তা করতে পারি? বিকজ উদ্বেগ তো সবারই থাকেই। আসলে আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি সবাই কিন্তু কিছুটা উদ্বিগ্ন থাকি আমরা, বিভিন্ন সময় বিভিন্ন যে কোনো বয়সের মানুষ উদ্বিগ্ন থাকতে পারে, কিন্তু সবসময় এটা কিন্তু মানসিক রোগ হিসাবে চিহ্নিত হবে না। কখন আমরা এটাকে মানসিক রোগ হিসেবে দেখব, সেটার জন্য কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। যেমন এটা যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হবে, আপনার ডেইলি লিভিংয়ে কিছু হ্যাসেল থাকবে, সেটাকে আপনি টেনশন ফিল করবেন, কিন্তু এটার মাত্রাটা অনেক বেশি হবে এবং এই উদ্বেগটা কেটে যাবে না, দীর্ঘমেয়াদে থাকবে, দীর্ঘদিন থাকবে। তারপরে যেটা হচ্ছে আপনার দৈনন্দিন কাজকর্মকে হ্যাম্পার করবে, আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা ডেইলি লিভিং বা আপনার প্রফেশনাল লাইফ সব কিছু জায়গায় হ্যাম্পার করবে, এবং এটা আসলে কোনো শারীরিক রোগ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তখন আমরা এটাকে উদ্বেগজনিত মানসিক রোগ হিসেবেই চিহ্নিত করব। আবার এই যে ডেফিনেটলি উদ্বেগজনিত মানসিক রোগের বিভিন্ন ধরন থাকতে পারে এবং বিভিন্ন রকম হতে পারে, বিকজ উদ্বেগের তো অ্যাকচুয়ালি মাত্রাও থাকে। খুব বেশি মাত্রা হলে আপনার হয়তো অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন যে কত কীরকম মানসিক সমস্যা, একটু যদি বলতেন কী কী ধরনের হতে পারে? উদ্বেগজনিত মানসিক রোগ অনেক ধরনের আছে। আমরা আজকে যেটার উপর হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এছাড়া যে কোনো ধরনের ফোবিক ডিসঅর্ডার, আপনারা শুনেন যে ক্লস্ট্রোফোবিয়া, তারপরে মাকড়সা ভীতি থাকে, কারো আরশোলা ভীতি থাকে, এরকম অর্থাৎ স্পেসিফিক কোনো অবজেক্টে বা কোনো প্লেসে যেটা ফোবিয়া, এটা হলো ফোবিক ডিসঅর্ডার। তারপর প্যানিক ডিসঅর্ডার, এটাও উদ্বেগজনিত মানসিক রোগ। তারপরে হচ্ছে আপনার সিলেক্টিভ মিউটিজম, একটা উদ্বেগজনিত মানসিক রোগ। হঠাৎ কোনো জায়গায় কোনো প্লেসে বা কারোর সামনে দেখা যায় বিশেষ করে বাচ্চারা চুপ থেকে যায়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ উদ্বেগজনিত সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ সামাজিক পরিস্থিতিতে কোনো স্ট্রেঞ্জারের সামনে বা কোনো নির্দিষ্ট সিচুয়েশানে সে কথা বলতে গেলে নার্ভাস ফিল করে। যেমন কাউকে স্পিচ দিতে ডাকা হলো বা ইন্টারভিউতে গেল, তখন সে খুব আনইজি ফিল করে, সেটাও তার এত ভীতি তৈরি করে যে দেখা যায় যে সে কথাই বলতে পারছে না। এই ধরনের, এছাড়া শারীরিক রোগের কারণেও কিন্তু অনেক সময় উদ্বেগজনিত রোগ দেখা যায়। তারপরে যারা নেশাগ্রস্ত হন তারা, কিংবা কোনো অন্যান্য শারীরিক রোগের কারণে হতে পারে। আমি একটু চিন্তা করছিলাম, কারণ কি জানেন, আমিও এখন পর্যন্ত যে মনে করেন আমি এত উপস্থাপনা করি, আমি এত কথা বলি, স্পিচ দিই, বা আমি একজন লয়ারও, কোর্টেও আমার হিয়ারিং করতে হয়, বাট এখনও যখন আমি স্টার্ট করি তখন আমি ভয়টা পাই, এবং বাট শুরু করার সাথে সাথে চলে যায়। এটাকে কি বলবো আপা? আসলে আমরা যেটা বলি একটু উদ্বেগ, একটু টেনশন থাকা ভালো, সেটা আপনার পারফরমেন্সকে আরও ভালো করবে। আর আপনি যদি একদম রিল্যাক্টেন্ট হয়ে ছেড়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিয়ে হতে পারে। এইটুকু পর্যন্ত ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কিন্তু আপনার পরবর্তী পারফরমেন্সের উপর কোনো
প্রভাব ফেলছে না, তাহলে এটাকে আমরা রোগ বলবো না, এটা অ্যাজ ইউজুয়াল অ্যাংজাইটি বলবো। আমাদের দেশে এই অ্যাজ ইউজুয়াল অ্যাংজাইটি বলি, বা মানে অ্যাংজাইটি যেটাকে মানসিক রোগের পর্যায়ে পড়ছে, নট অ্যাজ ইউজুয়াল, সেটা মানে হার কত? আমাদের সর্বশেষ যে জাতীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য সার্ভে করা হয়েছে 2018-19-এ, ওটাতে দেখে গিয়েছে যে আমাদের অ্যাডাল্ট পপুলেশন বা সব মিলিয়ে উদ্বেগজনিত মানসিক রোগের হার হচ্ছে 4.7%। 4.7%? আমার তো মনে হয় এটা অনেক কম। আদৌ কি 4.7? আপনি খেয়াল করবেন, সিমটম যদি আমরা বলি, সিমটম কিন্তু অনেক বেশি, 20%, 30% সেটা, কিন্তু রোগের পর্যায়ে এটা কম। হয়তো আমাদের প্রত্যেকটা স্টাডিতে কিছু ড্রব্যাক থাকতে পারে, হয়তো আরো ইলাবোরেটলি আরো করলে। কিন্তু আমার এখানে একটা জানার ইচ্ছা আছে, এই যে উদ্বেগ যখন একটা মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়, এই মানসিক রোগ নিয়ে কতজন বা কত পার্সেন্ট আপনার মনে হয় সচেতন যে তারা ডক্টরের বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের শরণাপন্ন হন? আসলে এটা একটা দুটো বিষয় আছে। উদ্বেগজনিত মানসিক রোগের যে লক্ষণগুলো, সেগুলো বিশেষভাগে দেখা যায় যে আপনার শারীরিক বিভিন্ন রোগের সাথে করে, ফলে তারা এটাকে শারীরিক রোগ হিসাবে ধরে নেয়। ধরে নিয়ে দেখা যায় যে তাদের সিমটমগুলো যে যে সিস্টেমের সাথে রিলেটেড, দেখা যায় সেই সিস্টেম অনুযায়ী তারা মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন বা গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন। কিন্তু এটা যে মানসিক রোগের কারণে হচ্ছে, এই সচেতনতাটা একদমই কম। কারণ মানুষ ভাবতেই পারে না যে উদ্বেগের কারণে কোনো ধরনের মানসিক রোগের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সমস্যা হতে পারে। শারীরিক সমস্যা নিয়ে আমরা আসবো, কিন্তু আসলে সবসময় বলা হয়, ইনফ্যাক্ট আমি প্রতি শোতেই বলি, বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত কোনো ধরনের মানসিক সমস্যা হলে ওইটাকে কোনো না কোনোভাবে শারীরিক রোগের কোনো একটা পর্যায়ে নিয়ে, হয়তো বা নিউরো বা ব্রেনের কোনো সমস্যা নিয়ে সেই ডক্টরের কাছে যাচ্ছে। বাট আদেও যে তাদের ওখানে যে খুব একটা উপকার নাও পেতে পারে, সঠিক রোগটা নির্ণয় করে সঠিক ডাক্তারের কাছে যাওয়া, আমার মনে হয় এটা রোগ নির্ণয়ের জন্য খুব বড় একটা পার্ট হয়ে দাঁড়ায়। আপনি বলছিলেন যে এই বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যা হয়ে দাঁড়ায়, এবং শারীরিক সমস্যার জন্য তখন মানুষ ডক্টরের কাছে যাচ্ছে। এই শারীরিক সমস্যার লক্ষণগুলো যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমাদের উদ্বেগজনিত মানসিক রোগে কিন্তু দু ধরনের লক্ষণ দেখা দেয়, একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে শারীরিক। মানসিক লক্ষণগুলো কীরকম? যেমন খুব অস্থিরতা করবে, সে সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকবে, তারপরে তার বিভিন্ন ধরনের আচার আচরণে একটুতেই মেজাজ দেখাবে, কিংবা মনোযোগ কমে যাবে, ঘুমের সমস্যা হতে পারে, এ ধরনের সবসময় একটা টেন্স কন্ডিশনে থাকে, সে ভয়ে থাকে, আতঙ্কে থাকে বিভিন্ন ধরনের, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন, চেহারা এই ধরনের একটা ভাব ফুটে ওঠে। আর শারীরিক আমরা বলি যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, আজকে যেটা আলোচ্য বিষয়, সেটাতে বলা যায় যে একদম মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণের সাথে মিলে যায়। যেমন মাথা ব্যথা হতে পারে, মাসল টেনশন হতে পারে, টাইটনেস ফিল করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে চাপ ধরা হতে পারে, বুক ধরফর করতে পারে, মনে হচ্ছে যে এই আমার একদম হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এই ধরনের চেস্ট পেইন লাগতে পারে তার। এছাড়া মুখ শুকিয়ে যেতে পারে, তার মানে আপনি যেটা বলছেন খাবার গিলতে সমস্যা, হ্যাঁ আরো অনেকগুলো, যেমন পেটের সমস্যার সাথেও মিলে যায়, বমি ভাব, বারবার বাথরুমে যাওয়া, তারপরে বারবার প্রস্রাব করতে যাওয়া, এইগুলো যেমন হয়। তারপরে কিছু সেক্সুয়াল প্রবলেমও দেখা যায়, ছেলেদের যেমন ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায় অ্যাংজাইটির কারণে। এটা কিন্তু আমাদের দেশে খুব কমন একটা ফিচার, যে অ্যাংজাইটির কারণে ছেলেদের যৌন সমস্যা দেখা দেয়, এবং মেয়েদেরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তার মানে এই যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হলে ঠিক যে টাইপের আপনি সমস্যাগুলো বলছেন, বিভিন্ন ধরনের, আপনি সেক্সুয়াল থেকে শুরু করে একেবারে যে হাঁপানির কথা বললেন এবং হার্ট অ্যাটাকের মতো কথা বললেন, বিভিন্ন বড় বড় অ্যাকচুয়ালি রোগের কথা বললেন। তো সেখান থেকে আবার যদি সেই মানুষরা সেই পার্টিকুলার ডিজিজের জন্য, যেটা শারীরিক লক্ষণ, যেটা ভিজিবল, সেটার জন্য হয়তো বা কোনো একটা মেডিকেল ট্রিটমেন্ট নিল, কিন্তু আদেও সে তার যে মানসিক সমস্যা সেটার জন্য নিল না, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ায়? বিকজ আলটিমেটলি তো এটাই বেশি। আলটিমেটলি রেজাল্টটা যেটা হচ্ছে যে একজন সাইকিয়াট্রিস্ট এই রোগটার যেভাবে ব্যাখ্যা দিবেন, যেভাবে ম্যানেজমেন্ট করবেন, একজন মেডিসিন স্পেশালিস্ট কিন্তু সেদিকে যাচ্ছেন না। উনি কিছু মেডিসিন দিয়ে সাময়িকভাবে তার সিমটমগুলোকে চাপা দিচ্ছেন, বা অনেক সময় সিস্টেমিক তারা ওটা ভাবে। কিন্তু তাদের যদি প্রপারলি ইনভেস্টিগেশন করা হয়, পরীক্ষা নিরীক্ষা, বা আমি যদি খুব যত্ন নিয়ে হিস্ট্রিটা নেই, তার আপব্রিঙ্গিং থেকে শুরু করে তার ফ্যামিলি হিস্ট্রি সব কিছু ইনক্লুড করে নেই, দেখা যাবে যে সব যখন আমি আপনার কাছে আসবো অ্যাসেসমেন্টের বিষয়ে, যেটা আপনি কথা বলছিলেন এবং নিশ্চিত হওয়ার বিষয়ে, একটা ফোন নিয়ে দেন আমি আপনার কাছে আসছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম জি, দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কাঞ্চন নাহার টাঙ্গাইল নাগরপুর থেকে বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? কিভাবে সমস্যা হইতেছে, আমার এক ছেলে, ঠিক আছে, জি। মানে ও ভাবে যে মানে লেখাপড়ার দিকে যে আমি যদি এরকম করতে পারতাম, আমরা যদি এটা করতে পারতাম, এরকম ভাবে, কিন্তু দেখা গেছে যে পড়তেছে না। মানে এটা কি কেমন ধরনের এটা সমস্যা, মানে এই কারণে। জি, দর্শক একটু আপার জন্যই বলবেন, আপনার ছেলের বয়স কত? 12 বছর। আপা কি বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে কামরুন নাহার আপনার প্রশ্নটির জন্য। আসলে এখানে এটা ঠিক কোনো রোগের পর্যায়ে ফেলা যাবে না। এটা 12 বছর বয়সের একটা ছেলের নানা ধরনের ফ্যান্টাসি থাকে, এবং আপনার বর্ণনা থেকে আমি যেটা বুঝতে পারছি যে এটা খুব ভালো, যে সে চাচ্ছে আমি যদি এরকম করতে পারতাম বা ওরকম করতে পারতাম, ওটা তার ভালো করার ইচ্ছে আছে। এখন কথা হচ্ছে যে সে পারছে না কেন, সেটা যদি আমরা একটু খুঁজে দেখি যে তার কোথায় সমস্যা হচ্ছে। পড়াশোনা করতে বুঝতে সমস্যা হচ্ছে, না মনোযোগের সমস্যা হচ্ছে, না তার রুটিনটা প্রপারলি হচ্ছে না, এই জায়গাগুলো বা কোন সাবজেক্টে সমস্যা হচ্ছে সেটা চিহ্নিত করে আমার মনে হয় সেভাবে অ্যাটেনশন দিলে তার পড়াশোনাটা ভালোর দিকে যাবে। এবং তার যেটুকু পারছে, যেটুকু রেজাল্ট ভালো করছে, সেটুকু অনেক পজিটিভলি তাকে দেখবেন এবং প্রশংসা করবেন। এবং তার যদি ভুল হয়ে থাকে, খারাপ কিছু হয়ে থাকে, আমি মনে করি যে সেটার জন্য বকাঝকা না, সেটাকে সঠিক পথে আনার জন্য যেটুকু কাজ দরকার, যেভাবে দরকার সেটুকু করবেন। ঠিক আছে, এভাবে আপনি তাকে ঠিক জি, করতে পারবেন। ধন্যবাদ আপা আপনার কোশ্চেনের জন্য এবং আপনার পরামর্শের জন্য। সেইখান ক্ষেত্রে দর্শক আমি একটু অ্যাড করতে চাই এবং আপা আপনার সাথেও বলতে চাই যে অ্যাকচুয়ালি একটা সমস্যা আদৌ সমস্যা কিনা সেটাও তো আমাদের বুঝতে হবে, এবং প্রত্যেকটা বাচ্চার যে প্রথম হতেই হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে, নট নেসেসারি, এবং এটা সম্ভবও না। এবং প্রথম দ্বিতীয় তৃতীয় না হয়েও বেশিরভাগ মানুষ লাইফে অন্যান্যভাবে বা সামাজিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অনেক কিন্তু আমরা কিন্তু বিভিন্নভাবে সাকসেসফুল হই। তো এই যে বাবা মারা মাঝে মাঝে চিন্তা করে, আমি দর্শক শুধু আপনার কথা নিয়ে না, আমি অ্যাকচুয়ালি ইন জেনারেল বলছি, যে তারা তাদের বাচ্চা নিয়ে এত চিন্তা করতে থাকে এবং তাদের পড়ালেখা নিয়ে, এবং ভালোর শেষ না, A+ পেয়েছো, 99 পেয়েছো, 100 কেন পাওনি, আচ্ছা 100 পেয়েছো, সবগুলোতে 100 কেন পাওনি। এই যে একটা অসুস্থ কম্পিটিশন, এবং সেখান থেকে একটা মানসিক রোগের পর্যায়ে নিজের ছেলেকে বা মেয়েকে এবং নিজেকে তৈরি করে ফেলা, এটাকে কি বলবেন আপা? এটা আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত দিয়েছেন আমি মনে করি। আমার কলিগ সম্প্রতি লিখেছে GPA 5 পাওয়াই পৃথিবীর সব কিছু না, মানে সবচেয়ে বড় কথা না, একটা বই লিখেছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই অসুস্থতাটা, এই অসুস্থ প্রতিযোগিতা, আমি মনে করবো এটা বাচ্চাদের থেকে প্যারেন্টদের মধ্যে বেশি। প্যারেন্টদেরকে এটা মনে রাখতে হবে যে একটা ক্লাসে 100 ছেলে মেয়ে থাকলে ওখানে প্রথম একজনই হবেন। যদিও অনেক স্কুল এখন এটা বন্ধ করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলি তারা দিচ্ছে না, রেজাল্ট জাস্ট গ্রেডিংটা দিয়ে দিচ্ছে, কিন্তু রেজাল্টই একমাত্র নিয়ামক না মানুষের জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। প্যারেন্টরা যত দ্রুত এটা বুঝবেন এবং অপ্রয়োজনীয় চাপ তাদের উপর প্রয়োগ করা বন্ধ করবেন, সেটাই তাদের জন্য ভালো। আপনি বরং আপনার বাচ্চার চেহারাটার দিকে তাকান, সে কি চায়, সে কিভাবে চায়, সে কি পড়তে চায়, তার কতটুকু রেস্টের টাইম আছে। নয়তো সে বার্ন আউট হবে পরীক্ষার আগে। আপনি সারা বছর 10 বছর ধরে অনেক প্রিপারেশন নিলেন, কিন্তু দেখা যাবে পরীক্ষার আগে সে একদমই বার্ন আউট হয়ে গেল, সে পারলো না। আপনি সুইমিং দিচ্ছেন, আপনি ড্যান্সের ক্লাসে দিচ্ছেন, আপনি ছবি আঁকার ক্লাসে দিচ্ছেন, সাথে 10টা টিচার দিচ্ছেন, বাচ্চা তো মানুষ। এবং আপা অনেক প্যারেন্টসরা মনে করে এই যে না, সে তো কালচারাল অ্যাক্টিভিটিসের সাথেও আছে, সুইমিং করছে বা ডান্স করছে বা গান করছে, বাট এইটাকে যে তাকে প্রেশারাইজ করা হচ্ছে, সে যে নিজে স্বইচ্ছায় সেটাতে যাচ্ছে না, বা সে কি পছন্দ করছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না। বা একটা সময়ের পর আপা বেশিরভাগ আপনি যদি দেখবেন, কোনো মেয়েকে যদি ডান্স করানো হয়, 7-8 পর ডান্সটা বন্ধ করে দেওয়া হয়, পড়ার প্রেশার বা বিভিন্ন কারণে। এক্স্যাক্টলি, শুধু পড়ার প্রেশারেই বন্ধ করা হয় না, এটা একটা সোশ্যাল ট্যাবু কিন্তু আছে এখানে। তাহলে প্যারেন্টের প্রথমেই ভাবা দরকার যে যেই বাচ্চাটা ভবিষ্যতে এটাকে নিবে না বা কন্টিনিউ করবে না, বা আমি তাকে 12-13 বছর বয়সে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ড আসবে তাকে আমি অন্যভাবে গেট আপ দিব, অন্যভাবে তাকে আমি করব, তাহলে তাকে শুরু করাবো কিনা আমার এটা কিন্তু ভাবার প্রয়োজন আছে। অর্থাৎ ওইটা তার জন্য একটা শখেরই হতে পারে, তার যদি ইন্টারেস্ট থেকে থাকে। আমি প্যারেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের চাহিদা একটা মানুষ থেকে কতটুকু থাকতে পারে, বা ওই জায়গায় আমি নিজেকে কম্পেয়ার করে দেখি।
আবার আমি প্রথমে আপনাকে একটা জায়গায় ইন্টারাপ্ট করেছিলাম, সেখান থেকে আমি শুরু করতে চাই যে নর্মালি একটা যেই রোগটা মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যায় আসে, এবং আমরা মানে জেনারেল মানুষরা তারা যে শারীরিক সমস্যাটার যেই ডক্টর রয়েছে তার কাছে চলে যায়, এবং আপনি আপনার অ্যাসেসমেন্টের কথা বলছিলেন, যেভাবে অ্যাসেসমেন্ট করে যদি দেখা হতো তাহলে হয়তো আরও বেটার হতো। এক্স্যাক্টলি। আমরা আপনার ফোন উত্তরটা নেওয়ার আগে একটা ফোন নিয়ে নিই। জি, দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? একটু বাড়াও না। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি আপনাকে। আমার বাড়ি থেকে বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? বাঞ্চারামপুর থানা। বাঞ্চারামপুর থানা। জি শুনেন, আমার ছেলেটা এবার এসএসসি পরীক্ষা পাস করছে। জি, আপনার ছেলে এসএসসি পরীক্ষা পাশ করেছে, তারপরে? পয়েন্ট পাইছে। জি এখন আমার ছেলে বাইনা ধরছে, চুপচাপ থাকে। হ্যাঁ, চুপ করলে রাগ হয়ে যাবে। আর হ্যাঁ, রাগ হয়ে যায়, কিন্তু এখন যদি কই কলেজে পড়তে তো আমার বাইক লাগবো, খাইলে পড়তো না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আপা রয়েছেন, একটা শাহানা পারভিন আপা রয়েছেন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। আপা, আমি যেটুকু বুঝলাম যে ওনার ছেলে 16 বছর হবে বা আরেকটু বেশি হলেও হতে পারে, যে এসএসসি পরীক্ষা এবার দিয়েছে এবং 3.8 পেয়েছে আমি যদি ভুল না করে থাকি, এবং তাকে কলেজে ভর্তি করা হবে এবং সে কিছু হলেই জেদ করে বাইক লাগবে। কি বলতে চান? আপনি ধন্যবাদ, আপনাকে বাঞ্চারামপুর থেকে বললেন, এই জায়গা থেকে কষ্ট করে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। 16, 17, 18 বছর বয়স খুব ঝুঁকিপূর্ণ বয়স। অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এই সময় বাইক দেওয়ার জন্য যতই রাগ করুক, আমি মনে করি যে এই বাইক না দেওয়াটাই তার জন্য ভালো হবে। কেন ভালো হবে তাকে আপনি ক্লিয়ারলি বুঝিয়ে বলবেন। একটা হচ্ছে যে এই বয়সে হয়তো ড্রাইভিং লাইসেন্স এখনও সে পায়নি, লিগ্যালিও সে বাইক পেতে পারে না। আর যদি তার 18 বছর বয়স হয়েও থাকে, তাহলেও তারা দেখা যায় যে কম্পিটিশান দেয় বন্ধুদের সাথে। এরকম অনেক ঘটনাই আপনি ইতিমধ্যে পত্রিকায় পড়েছেন যে বাইক দেওয়ার পরের দিনই গিয়ে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিংবা 3 দিন পরে মারা গেছে, কিংবা আরও মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। ফলে যে রেকলেস ড্রাইভিংয়ের একটা এই সময় প্রবণতা থাকে, কৈশোর বয়ঃসন্ধিকালীন এবং বয়ঃসন্ধিকালীন অ্যাডাল্টহুডের আগে একটা রেকলেস বিহেভিয়ার থাকে। ফলে বাইকটা তার জন্য জরুরি কিছু কিনা আগে সেটা আপনাকে অ্যাসেস করতে হবে। তার যদি কলেজে আসা যাওয়ার জন্য ট্রান্সপোর্ট প্রয়োজন হয়, তাহলে বিকল্প কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারবেন। তার জেদের কারণে তাকে বাইক দেওয়া যাবে না যদি প্রয়োজন না হয়। এখানে আমরা পাশাপাশি আরেকটা কথাও প্যারেন্টের জন্য বলি, এবং আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই ছেলে মেয়েদেরকে কিছু দেওয়া যাবে না। দুটো জিনিস, প্রয়োজন আছে কি নাই, আপনার সামর্থ্য আছে কি নাই। সামর্থ্য থাকলেও কিন্তু প্রয়োজন না থাকলে দেওয়া যাবে না। এটা তার রাগের অন্য কোনো কারণ থাকলে সেটা সমাধানের চেষ্টা করবেন, কিন্তু বাইকের জন্য রাগ করলে সেটাকে প্রশ্রয় দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। ওয়েল, আপা খুব সুন্দর করে বলেছেন। এবং দর্শক, আমি নিজেও একটু আপার সাথে অ্যাড করতে চাই যে এই বয়সটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, তারপর আমরা আরও আগে থেকে ধরি, 11-12 থেকে ধরি, 11-12 থেকে ধরি, কিন্তু এই 16-17 এইটা খুবই একটা ডেঞ্জারাস টাইম। আমার নিজেরও মনে আছে, আমার যখন 16-17 ছিল, কোনো কিছুই মনে হতো কি যে নিজেই সব কিছু আমি সব জানি, আমি সব বুঝি, এবং এমন একটা পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছি, তখন মনে হচ্ছে কি যে না, আমার বাবা মা যেটা বলছে সেটা ভুল বলছে, তারা কিছু জানে না। কিন্তু আপা ঠিক ওই সময়টা বাবা মা যদি ঠিকভাবে একটা বাচ্চাকে না বুঝায়, এইটার যে কনসিকুয়েন্সটা, রেজাল্টটা যে কত খারাপ হতে পারে। তো আপা, আপনি যার ফোন দিয়েছেন, আমি আপনাকে বলতে চাই, অবশ্যই আপনার ছেলেকে বুঝিয়ে বলবেন, কোনোভাবেই রাগ করবেন। এবং আপা আজকে যে সুন্দর করে বলেছে, হয় টিভির মাধ্যমে কিংবা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যে আজকে নাগরিক টিভিতে আপনার ছেলেকে দেখাবে, সে যদি না দেখে থাকে, কেন বলেছে, কেন তার প্রয়োজন, সামর্থ্যের বাইরে যে প্রয়োজন মেটাবেন না। প্রয়োজন হলেও যতটুকুর মধ্যে আছে ততটুকুর মধ্যে প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এখন আমরা আরেকটা ফোন নিচ্ছি। যে দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ম্যাডাম, আমি মোহাম্মদ নিজামুদ্দিন, রাজশাহী থেকে বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? আমার সমস্যা হলো আমার ছেলের ওই মাথা ব্যথা করে আর যন্ত্রণা করে মাথা।
জি নিজাম ভাই, আপনি অবশ্যই আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করে আমাদের সাথে কথা বলুন। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই আমার ছেলের মাথা যন্ত্রণা করে, আর ওই মাঝে মধ্যে সে অনেক মানে উদ্বেগ প্রকাশ করে নিজে নিজে অকারণেই, এবং উদ্বেগ হয়ে সে ওই কোনো একটা বিষয় মনে করে আপনার ওই বকতে থাকে, নিজে নিজে রাগ হয়ে অস্থিরতা বোধ করে। তো আমি ডাক্তার আজিজুল হক আজাদকে দেখাইছিলাম, মেডিসিন স্পেশালিস্ট। তো উনি ওই ইনক্রোনেট ক্রোনো লিখেছিল, কিন্তু আমার ওয়াইফ ওষুধ খাওয়াতে দিবে না। ওনার ধারণা যে এটা জিন সংক্রান্ত বিষয়, জিন ভূতে। তো জি। আপনি যদি একটু দয়া করে পরামর্শ দেন যে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবো। এই যে আপনি এখানে সবচেয়ে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবে। আপা একটু আগেও কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছিলাম, একটু যদি বলতেন। নিজামুদ্দিন সাহেব, আপনি জি, বিশেষ জি, ধন্যবাদ একটু বলেন। বিশেষ ধন্যবাদ পাবেন আপনার এই সচেতনতার জন্য। আপনার ছেলের যে জি। সমস্যাটা বলেছেন, একটি হচ্ছে মাথা ব্যথা করে, আরেকটি হচ্ছে যে সে একা একা কথা বলে, রেগে যায়, জেদ করে। সে কি সন্দেহ করে? আমার মনে হয় ফোনটা কেটে গিয়েছে, কিন্তু আমি নাগর টিভির অথরিটিকে আমি রিকোয়েস্ট করব যদি ফোনটা আসে আরেকবার আমাদেরকে প্লিজ দেবেন। আমরা আচ্ছা, যাই হোক, আমি পরামর্শটা দিচ্ছি। জি তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি মেডিসিনের স্যার, হ্যাঁ, ওনার অ্যাসেসমেন্ট মতো উনি যেটুকু বুঝেছেন দিয়েছেন, তবে অবশ্যই তাকে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমাদের যে কোনো মেডিকেল কলেজে, যে কোনো জেলা শহরের মেডিকেল কলেজে মানসিক রোগ বহির্বিভাগ আছে, কিংবা ঢাকায় যদি আসেন তাহলে ঢাকায় আছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে। আপনারা যে কোনো জায়গায় মানসিক বহির্বিভাগে গেলে আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন, ওনারা অ্যাসেসমেন্ট করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আপা আপনার পরামর্শের জন্য। এবং সাথে যদি একটু বলতেন, উনি জিজ্ঞাসা করছিলেন যে ওনার যে ওয়াইফের যে ধারণা, এটা নিয়ে অ্যাকচুয়ালি আপনার সাথে আমরা কথা বলবো, বাট তার আগে আমাদের আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। যে দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ইসলাম, জি দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি নারায়ণগঞ্জ থেকে দিন ইসলাম জুয়েল। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? জি, যে ওই তলপেটে ব্যথা করে আমার এক পা অবশ অবশ লাগে। আচ্ছা, অ্যাকচুয়ালি দর্শক আমাদের তো এটা মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি। তারপরও আমি আপাকে বলবো, আপা আপনি যদি কোন ডক্টরের কাছে গেলে ভালো হবে ওনাকে একটু বলে দিতেন। উনি নারায়ণগঞ্জ থেকে ফোন হ্যাঁ, দিয়েছেন। দিন ইসলাম সাহেব, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার দু ধরনের সমস্যা, তলপেটে ব্যথা করে, আরেকটা হচ্ছে এক পা অবশ অবশ লাগে। এক্ষেত্রে আপনার অবশ অবশের বিষয়টা, এটা নিউরোলজি মানে স্নায়ুরোগ বিশেষজ্ঞের বিষয় হতে পারে, আর তলপেটে ব্যথাটা হয়তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের বিষয় হতে পারে। তো আপনার জন্য দুটো কম্বিনেশনে, যেটা আমি বলবো যে আপনি সরাসরি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, তাহলে উনি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে পরবর্তীতে যদি প্রয়োজন হয় অন্য কারোর কাছে রেফার করবেন। জি ধন্যবাদ আপনার ফোনের জন্য। আপা একটু আগে আমরা এর পূর্বের ফোনে একটু ফিরে যাই, যেখানে আপা উনি বলছিল যে ওনার ওয়াইফ ভেবেছে জিন ভূতের আসর আছে কিনা। এবং এই জিন ভূতের আসরের আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে তার মাথা ব্যথা করছে এবং শুধু সে নিজের মতো করে বকে যাচ্ছে, এটা কি আপা পার্টিকুলার কি কোনো রোগের লক্ষণ কিনা, মানসিক রোগের? ঠিক, আসলে এইটুকু শুনেই আমি বলতে পারবো না যে এটা স্পেসিফিক কোনো মানসিক রোগের। তবে হ্যাঁ, একা একা কথা বলা বা এরকম হঠাৎ হঠাৎ রেগে যাওয়া কোনো কারণ ছাড়া, এগুলো সাইকোটিক রোগের দিকে ইন্ডিকেট করে। আরও হিস্ট্রি নিয়ে, ডিটেলস হিস্ট্রি নিয়ে কথা বলে রুগীকে দেখে তারপরে আমরা হয়তো কোনো নির্দিষ্ট রোগের কথা বলতে পারবো যে সে সিজোফ্রেনিয়া বা অন্য কোনো রোগে ভুগছেন কিনা, কিন্তু এভাবে এটুকু দিয়ে বলা যাবে না। দ্বিতীয় প্রশ্নটি যে ওনার ওয়াইফ প্রসঙ্গে, আসলে এই বিষয়টা যে শুধু এটা ওনার ওয়াইফের বিষয় তা না, আমাদের দেশে মানসিক রোগের বিষয়ে জিন ভূত ধরা এটার সাথে, এই বিশ্বাসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে। প্রথমেই আমাদের দেশের মানসিক রোগীরা বেশিরভাগ যায় ওঝার কাছে বা ফকিরের কাছে বা কবিরাজের কাছে, বা অনেক সময় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, স্থানীয় হুজুরের কাছে যায়। এটা একটা বহুল প্রচলিত ধারণা যে জিন ভূতের আসর। আর এটা যে শুধু ওনার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ তা না, আমাদের শিক্ষিত শ্রেণীর মধ্যে মানসিক রোগ নিয়ে স্টিগমা অনেক বেশি। তারা যদি টেরো পান যে এটা মানসিক রোগ, তারপরও মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন না। কারণ ওই যে আমার প্রতিবেশী যদি দেখে ওই ফোল্ডারটা মানসিক রোগ বিশেষজ্ঞর ফোল্ডার নিয়ে উনি ঢুকছেন ঘরে,
বা কেউ যদি দেখে ফেলে সে মানসিক রোগ, তাকে তো মেন্টাল বলবে, পাগল বলবে। জি। এই লজ্জা ভয়ে ওনারা অনেকেই শিক্ষিত শ্রেণী বুঝতে পারলেও কিন্তু তারা মানসিক রোগের কাছে যাচ্ছে না। খুব ঢাকা শহরে এই ঘটনা জি ঘটছে। অনেক বেশি, ইনফ্যাক্ট আপা সেটা নিয়ে আমরা কথা বলবো। দর্শক ভুল ভ্রান্তি থেকে দূরে থাকবেন এবং এরকম মানসিক রোগের সমস্যা হলে অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাবেন, না হলে ছোট একটা সমস্যার জন্য এবং ওটাকে জিয়ে রাখতে রাখতে জিন ভূত ওঝা মনে করে ওটাকে অনেক বড় একটা পর্যায়ে চলে যেতে পারে। সো ভেরি ভেরি কেয়ারফুল। ওয়েল, আমাদের সাথে আর একটা ফোন রয়েছে, আরেকজন দর্শক রয়েছে, আমরা তার কাছে যাচ্ছি। যে দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো দর্শক, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি পটুয়াখালী থেকে বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? যে আমার আব্বুর ওই সমস্যা হয় যে মানসিক মানুষের ভয় পায়, বুঝে যে মানুষের মারবে মানুষের, এরকম চিন্তাধারা। এটা কি মানসিক রোগী না অন্য কোনো ব্রেনটা আঘাত পেয়েছে বা কোনো সমস্যা? জি, এটা আপনার এটুকু কথা বলতে বলে বোঝা যাচ্ছে উনি যদি ব্রেনে কোনো আঘাত না পেয়ে থাকে, ব্রেনের ভিতরে কিছু না হয়ে থাকে, তাহলে এটা মানসিক রোগেরই একটা লক্ষণ। যদি ওনার আসলে এই ধরনের কোনো ঘটনা না থাকে, যে ক্ষতি করার মতো কেউ না থাকে, বা আপনাদের পারিবারিক কোনো শত্রু না থাকে, বা ওনার বিশেষ কোনো শত্রু না থাকে যে ওনার ক্ষতি করবে, যদি এই ধরনের বিষয় না থাকে, তাহলে এটা মানসিক রোগেরই প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা চিন্তা করব। তো এইরকম কিছু নয়, কিন্তু এটা আর আস্তে আস্তে আগে সমস্যাটা ছিল না, আস্তে আস্তে এই সমস্যাটা গাড়াই গেছে। আমি চিন্তাধারা যে তারা মানুষে তাকে মারবে, আমরা ছেলে আছি, আমি তার ছেলে, আমিও মারবো তারে, হ্যাঁ, এরকম চিন্তাধারা। জি, তাহলে এটা তো মানসিক রোগ অবশ্যই। আপনি যেটা করতে পারেন, পটুয়াখালী মেডিকেল কলেজে মানসিক রোগ বহির্বিভাগে কিংবা বরিশালে মানসিক রোগ বহির্বিভাগে আপনি যোগাযোগ করতে পারেন। ওনারা আপনাকে সঠিক গাইডলাইনটি দিবে এবং চিকিৎসার পরামর্শ দিবে। জাতীয় পর্যায়ে যে অ্যাংজাইটি নিয়ে আমরা এত চিন্তা করি, এবং অ্যাংজাইটি মানে তো উদ্বেগ, বা সেক্ষেত্রে আপনার এই অ্যাংজাইটি যখন আপনি যেটা বললেন, আমাদের আজকের টপিক অ্যাকচুয়ালি যেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা নিয়ে আপনি বলছিলেন যে অনেকভাবে মানুষ অনেক পরে অ্যাকচুয়ালি আসে আপনাদের কাছে, প্রায় 4-5 বছর পরে আসে, এটা নিয়ে বলছিলাম। হ্যাঁ, আসলে যেটা আমি আপনাকে বলেছিলাম যে মানুষের কিন্তু যে এটা থাকে যে শারীরিক সব লক্ষণ, ফলে মানুষ স্বাভাবিকভাবে এটাকে শারীরিক কোনো রোগ ধরে নিয়ে সে বিভিন্ন স্পেশালিস্টের কাছে যায়, ডিসিপ্লিন, হয়তো মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলো প্রথমে, তারপরে মনে হচ্ছে তার একটু প্রস্রাবের সমস্যা, যাচ্ছে কিডনি বিশেষজ্ঞর কাছে, বা আরেকজন যাচ্ছে বুক ধরফর করে, সে যাচ্ছে কার্ডিওলজিস্টের কাছে। এইভাবে বিভিন্ন জনের কাছে যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসলে কোনো কারণ যখন খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু এটা আমাদের ধরেই নিতে হবে যে এটা উদ্বেগজনিত মানসিক রোগ। এখন যখন এই রোগটা ধরতে পারছেন, যে স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, উনি যদি সাথে সাথে তাকে যথাযথ জায়গায়, অর্থাৎ মানসিক রোগ বিভাগে বা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেন, তাহলে কিন্তু তার চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু বিষয়টা দেখা যায় যে অনেক সময় পেশেন্ট যেমন নিজে আসতে চান না যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, যখন অনেক আমাদের কলিগরা পাঠান, আমাদের কাছে রেফার করেন, তখন রুগী খুব রিজিডভাবে করে, প্রতিবাদ করে, আমি কি মানসিক রোগী, আমাকে কেন ওখানে পাঠাচ্ছেন পাগলের ডাক্তারের কাছে। কমনলি এই টার্মটা রুগী যেমন এভাবে করে, ফলে অনেক ডাক্তার সাহেব দেখা যায় যে এই আতঙ্কেও কিন্তু রেফার করেন না যে পেশেন্ট কি মনে করবে। কিন্তু আমি বলবো যে ওনারা যদি একটু সময় নিয়ে পেশেন্টকে ভালোভাবে বুঝিয়ে বলেন, তাহলে তারা অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে আসবেন। এইভাবে আমরা এই গ্যাপটা কমিয়ে আনতে পারি, যে ট্রিটমেন্ট গ্যাপ, অনেক লম্বা সময় আনট্রিটেড থাকছেন এবং রোগটা বেশি গভীরে চলে যাচ্ছে, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু ওভাবে করতে পারি, অ্যাবসলিউটলি টাইমটা কমিয়ে আনতে পারি, যে লং টার্ম ডিউরেশনটা কমিয়ে। ইনফ্যাক্ট দর্শক আপনি দেখছিলেন যে আপা ঠিক যেভাবে বলছিলেন যে নর্মাল একজন হয়তো বা একজন মেডিসিনের ডক্টর এবং একজন যে পেশেন্ট, তার মধ্যে যদি কমিউনিকেশন প্রপারলি না হয় এবং সেই পেশেন্টটা যদি আদৌ যদি কোনো মানসিক সমস্যায় ভুগে থাকে, মানসিক সমস্যা মানেই তো অ্যাকচুয়ালি পাগল হয়ে গিয়েছে বা খুব বড় ধরনের সেরকম কিছু না। অ্যাংজাইটি তো এখন পার্ট অফ আওয়ার লাইফ, এবং অ্যাংজাইটিটা আপনি কমিয়ে আনতে পারবেন কি করে, কমিয়ে এনে আপনি ফোকাস করতে পারবেন লাইফে বেশি কিভাবে, আপনার নিজের যে লাইফটা পিসফুল কীভাবে কাটাবেন এবং কতখানি সাকসেসফুল হবেন যখন আপনি ফোকাস থাকবে, এটা নিয়ে একজন মানসিক ডক্টর, একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট আপনাদেরকে হেল্প করবে, নাথিং এলস। ওয়েল, একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপর আবারও কথা বলছি আপনাদের সাথে। দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি জাহিদ বলছিলাম
দৌলতখানা থেকে। ইসলাম জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? সমস্যা হলো আমার ওয়াইফ, ওর সমস্যা হলো ও খুব অল্পতে অস্থির হয়ে ওঠে, এবং ওর আর একটু সমস্যা হলো মানে ওর মানে স্থির ভাবে চিন্তা করতে পারে না, সবসময় মানে অস্থিরতা প্রকাশ করে, এবং ওর বেশি সমস্যা হলো বুকটা ব্যথা করে বাম সাইডে, মানে কোনো কারণে চাপ সহ্য করতে পারে না। তাদের সমাধান কি? এটি কোনো মানসিক কি? আর লোকে বলছে অনেকবার বোঝায় যে তোমার আসলে তেমন কোনো সমস্যাই নেই, তুমি তোমার ভিতরে যদি চিন্তা কোনো থাকে তুমি আমাকে খুলে বলো, অথবা তুমি তোমার ভিতর থেকে চিন্তাগুলো দূর করে দাও, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো বলে যে না, আমি তো বুঝতে পারি না আসলে আমার সমস্যা কি, অথচ অস্থির, মাঝে মাঝে অকারণেই একটু ক্ষিপ্ত হয়ে ওঠে অনেক সময়, এরকম এরকম। জি ধন্যবাদ দর্শক। আবার জিজ্ঞাসা করতেছিলাম আসলে আমাদের কোন ধরনের ডাক্তার দেখানো উচিত? জি আপা। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে লক্ষণগুলো বলেছেন, আমি কিন্তু বলেছিলাম যে উদ্বেগজনিত মানসিক রোগের শারীরিক কিছু লক্ষণ আছে, মানসিক কিছু লক্ষণ আছে। এই যে উনি একটুতেই অস্থির হয়ে যায় বা ক্ষেপে যায়, বিরক্তি প্রকাশ বুকে করে, ব্যথা করছে, এটা কিন্তু উনি ভিতরে ওনার অ্যাংজাইটি কাজ করে বলেই কিন্তু ওনার আচরণটা এরকম হয়ে যাচ্ছে। এবং আপনি হয়তো আরও কথা বললে জানতে পারবেন যে ওনার আসলে সুনির্দিষ্ট কোনো বিষয়ে উদ্বেগ না, এক এক সময় এক এক ধরনের বিষয় উদ্বেগ, আজকে একটা কমে গেলে উদ্বেগ আরেকটা তৈরি হচ্ছে। এই জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ একেবারে ঠিক আছে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন আপা, সমস্যা কি এটা ভ্যারি করে, এখন একটা বিষয় কথা বলতেছে তো পরে আবার একটা বিষয় ঠিক হচ্ছে, এরকম। এটাই ওনাদের হয়, এটাকে আমরা বলি ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি। তো এই জন্য ওনাকে আমি মনে করি আপনি আপনার নিকটস্থ যে হসপিটাল আছে বা সরকারি মেডিকেল কলেজ আছে, সেখানে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে আপনি ভালো ফল পাবেন, এবং উনিও একটু বেটার লাইফ লিড করবে, প্লাস আপনাদের দুইজনের রিলেশনটাও আরও ভালো হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক আপনার ফোনের জন্য। এবং আজকে আপা উনি ঠিক যেরকম ধরনের সমস্যার কথা বললো, এইটাই কিন্তু আমি বলবো ইন জেনারেল সবচেয়ে বড় একটা পিকচার। আমাদের যাদের এই সমস্যাটা হচ্ছে আমরা বুঝতেও পারছি না যে কী সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে, বিকজ নর্মাল ডক্টরের কাছে যখন যাচ্ছি পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাচ্ছে না, এবং আলটিমেটলি বিভিন্ন সোশ্যাল ট্যাবু স্টিগমার কারণে আমরা কিন্তু একজন মানসিক ডাক্তারের কাছেও যাচ্ছি না, ভাবলো কি না আমি হয়তো এমন তো কিছু হয়নি। আপা এই যে এমন তো কিছু হয়নি করে করে যে একটা বড় মানসিক সমস্যা হয়ে যায়, এবং মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যা হয়ে যায়। এবং আমার মনে হয় কি, আমি যদি ভুল না করে থাকি, এই জিনিসটা বুঝতে বুঝতে একটা মানুষের নর্মালি এই ধরনের সমস্যা আপা আমি কি বলতে পারি যে 30-এর পর বা একটু অ্যাডাল্ট পিরিয়ডে এসেই বেশি হয়? বিষয়টা আমাদের আসলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাডোলেসেন্ট পিরিয়ডেও হয়, বেশি প্রেফারেন্সটা বেশি থাকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড এবং অ্যাডাল্ট পিরিয়ডে বেশি। কারণ কি, তখন লাইফের ডাইভার্সিটি কিন্তু অনেক বেশি, অনেক ধরনের চাপ। আপনি এজ এ অ্যাডাল্ট পারসন, আমি কিন্তু নানাবিধ কাজ, আমার পেশা, আমার ফ্যামিলি, আমার সোশ্যাল লাইফ, অনেকগুলো দিকে বয়স কমার সাথে সাথে কিন্তু চাপগুলো কমে আসে। ফলে অ্যাডাল্ট এবং বয়স বাড়ার সাথে সাথে সরি, আর অ্যাডাল্ট পিরিয়ড অ্যাডোলেসেন্ট পিরিয়ডে নতুন একটা চেঞ্জ হচ্ছে তার শরীর মন সব কিছুতে, সেই সময় কিন্তু এটা রেট বেড়ে যায়। অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি হয় এটা। আর যেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে যদি আরেক ধরনের হতে পারে, তখন লাইফ অ্যাডজাস্টমেন্ট, ওল্ড এজে যেটা আমরা দেখি, নতুন করে তার লাইফ অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে, পার্টনার লস থাকে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তারপরে সোশ্যাল আইসোলেশন থাকে, অনেক কিছু, নানাবিধ শারীরিক রোগ, সেই সময় উদ্বেগজনিত রোগ হতে পারে। ওয়েল আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, কে বলছেন? আমি চাপাই নবগঞ্জ থেকে মোসাম্মদ মরিয়ম বেগম বলছি। জি। আমার মাথার বাম সাইডে প্রচন্ড ব্যথা করে। জি। আর ধরেন কথা বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, মানে কোনো শব্দই ভালো লাগে না। তো আমি চিকিৎসা করেছি রাজশাহীতে, তো আমার ধরেন ওষুধ দিয়েছে, আমার ওষুধ খেয়েও ব্যথা মাঝে মধ্যে ছাড়ে না। আচ্ছা মরিয়ম বেগম, আপনাকে ধন্যবাদ। আপনার মাথা ব্যথা এক সাইডে হয় এবং আপনার কথা বলতেও ভালো লাগে না, কথা শুনতেও ভালো লাগে না। আপনার কবে থেকে এরকম হচ্ছে, কতদিন ধরে? আমার প্রায় 5-6 বছর হয়ে গেল এই ব্যথা। 5-6 বছর হলো। অনেক সময় যদি বিষয়টা এরকম হয়, আপনার মাথা ব্যথার সাথে কোনো গরম আবহাওয়া বা আপনার মাসিকের সাথে সম্পর্ক বা শব্দ কোলাহল এগুলির সাথে সম্পর্ক থাকে, বা মাথা বমি ভাব থাকে, এবং এগুলি আছে কি?
মাথা ব্যথা করলে একটু বমি বমি ভাব, বমি উঠে না, একটু বমি বমি ভাব থাকে। আপনি আর এটা এই পিরিয়ডের সময় বেড়ে যায়। পিরিয়ডের সময়তেও ব্যথাটা মাঝে মধ্যে থাকে, ধরেন 3-4 দিন পর ব্যথাটা হয়। হ্যাঁ, এবং আপনার কি একটু ঠান্ডা পরিবেশে অন্ধকারে থাকলে ভালো লাগে? হ্যাঁ, সে সময় আপনার অন্ধকারে থাকতে ভালো লাগে, কোনো শব্দ ভালো লাগে না, মানে মনে হয় নিজে চুল টুল মনে হচ্ছে দুজনের আচ্ছা। চুল ধরে টানলো মনে হচ্ছে ব্যথা হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি যে লক্ষণগুলো বলছেন এটা হয়তো মাইগ্রেনের কারণে হতে পারে। এছাড়াও কিন্তু মানসিক রোগের অন্যান্য কারণেও মাথা ব্যথা হতে পারে। তাছাড়া মাথা ব্যথার আরও বিভিন্ন কারণ থাকতে পারে। আর যেহেতু এটা 5-6 বছর আছে, আপনি এটা খেয়াল করবেন, ডক্টর আপনাকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো তো খাবেন, পাশাপাশি খেয়াল করবেন যে কোন ধরনের পরিবেশ পরিস্থিতি আপনার মাথা ব্যথাটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক সেই পরিস্থিতিগুলি আপনি যতটা সম্ভব এড়িয়ে যাবেন। ঠিক আছে? এভাবে আপনি আমার ওই পরিস্থিতি ধরেন প্রচন্ড গরম হলো মাথা ব্যথা করে, হ্যাঁ, প্রচন্ড ঠান্ডাতেও ধরেন মাথা ব্যথা করে। এখন এগুলি একটু আপনি রেস্টের ব্যবস্থা করবেন, চুলার পাশে অনেকক্ষণ কাজ না করে একটু করে আবার এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এভাবে আপনি আপনার এগুলো অ্যাডজাস্ট করবেন। অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং ওই যেগুলো বাড়িয়ে দেয় সেই পরিবেশগুলি এড়িয়ে চলবেন। প্লাস আপনার চিকিৎসক যে চিকিৎসা দিয়েছে সেটাও অনুসরণ করবেন। এই রোগগুলা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হলে কি একবারে কি ভালো হয় কিনা, নাকি আজীবন থেকে যায়? আসলে বিষয়টা আজীবন থেকে যাবে এরকম বিষয় না, চিকিৎসা করে ভালো হবে। এখন ভালো হওয়া অনেকটা ডিপেন্ড করে ইটিওলজি, মানে কি কারণে রোগটা হচ্ছে, কারা বেশি ঝুঁকিতে আছে জি। তাদের উপর ডিপেন্ড করবে। বা কারা কত ঝুঁকিতে সময়- আছে এটা দিয়ে যদি ভুগতেন। আমরা যদি বয়সের কথা চিন্তা করি, আমি মনে হয় একটু আগে বলেছিলাম যে অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট। বয়ঃসন্ধিকাল এবং পূর্ণবয়স্ক যারা অ্যাডাল্ট তাদের মধ্যে বেশি হয়। জি। তারপর সেক্স যদি আমরা চিন্তা করি, জেন্ডার, তাহলে মহিলাদের আক্রান্ত হওয়ার হার কিন্তু পুরুষের তুলনায় দ্বিগুণ। এটা ছাড়া আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ ফ্যামিলিতে এই ধরনের রোগী আছে। তারপরে এক একজনের পার্সোনালিটির ধরন এক এক রকম, কেউ আছে খুবই অ্যাংশাস ট্রেট সম্পন্ন, তারপরে ফ্যামিলিতে এরকম রোগী থাকলে তার একটা জেনেটিক লোডিং বেড়ে যায়। তারপরে কারো ব্রেনের স্ট্রাকচারের উপরও কিন্তু ডিপেন্ড করে, কারো কারো অ্যামিগডালা ব্রেনের একটা জায়গা, সেই জায়গাটা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় সেই জায়গাগুলোতে ইয়ে করতে পারে, বা কিছু নিউরোট্রান্সমিটারের বিষয় আছে। তারপরে সোশ্যাল লার্নিং, যেটা বাসায় যদি সে দেখে কেউ একজন অ্যাংশাস, তার ছোটোবেলা থেকে ওইভাবে লার্নিংটা হলো। তারপরে কোপিং অ্যাবিলিটি কার কীরকম সিচুয়েশন অনুযায়ী, সেগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই ছাড়া পাশাপাশি যদি শারীরিক রোগ থাকে বা অন্য কোনো মানসিক রোগ থাকে তাহলে সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। ফলে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা অ্যাসেসমেন্ট করে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরের উপরে কিন্তু ডিপেন্ড করে তার রোগটা কি পর্যায়ে ভালো হবে, কত দ্রুত ভালো হবে বা দেরিতে ভালো হবে। এটা ভালো জি, হয়ে যায়, ভালো হয়ে যায়, কিন্তু নিজের আবার নিজের অনেকের যত্ন ক্ষেত্রে নিতে হবে। অনেক দিন থাকে। অনেকের ক্ষেত্রে। ওয়েল আপা, আপনার কাছে ফিরে আসবো, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। জি ইসলাম। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি নরসিংদী থেকে আন্দোলন বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? আমার সময় হচ্ছে গিয়ে আমি কোনো টিউশন নিতে পারি না, ঠিক আছে? টিউশন নিলে বা চিন্তা করলে বুক ব্যথা, আর একটু পরে জি ম্যাম, আমি ওইভাবে কোনো প্রেশার নিতে পারি না, প্লাস চিন্তা করলে বুক ব্যথা করে, আর আপনার চোখ বন্ধ হয়ে অটোমেটিক কান্না আসে আর কি ভিতর থেকে। কি বলবেন আপা? আপনি যে কথাগুলো বললেন, ফার্স্ট নিঃশ্বাস নিতে পারে না, তাই কি বললো? হ্যাঁ, প্রেশার নিতে পারে না। প্রেশার নিতে পারে না। হ্যাঁ, আপনি যে প্রেশার না নিতে পারলে যেটা হচ্ছে যে কান্না পায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাই তো? জি জি। আপনি তাহলে যে কোনো কাজ করতে গেলে যেটা করবেন, আগে থেকে আপনি প্ল্যান করবেন, সময় নিয়ে প্ল্যান করবেন এবং ধাপে ধাপে কাজগুলো করার চেষ্টা করবেন, একসাথে যাতে আপনার উপর প্রেশার না পড়ে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ আমরা বলি, রিল্যাক্সেশন থেরাপি, অর্থাৎ কোনো কাজ শুরু করার আগে কাজটা সম্পর্কে আপনি একটা ধারণা নিয়ে নেবেন, নিয়ে প্ল্যান তো করলেন, তারপরে একটু শ্বাসের ব্যায়াম করে নেবেন। আমরা এটাকে বলি ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ শিথিলীকরণ, রিল্যাক্সেশন থেরাপি। ওটা আপনি ইউটিউবে গেলে দেখতে পাবেন। জি আরেকটা সমস্যা বলবো? জি জি, প্লিজ বলুন। যে আমার এই হাত পা কন্ট্রোলে থাকে না আর কি, ঠিক আছে? আমার নিজে কাজ করতে পারি না, প্লাস আমি লিখতে পারি না, প্লাস টাকা করতে পারি না, ঠিক আছে? অনেক সময় আমার হাতে কোনো মানে জোরই পাই না, কোনো কাজ করতে পারি না, প্লাস আমি অপরিচিত মানুষের সাথে মানে সুন্দর করে কথা বলতে পারি না।
হচ্ছে গিয়া আমি ওই কোথায় গামতে থাকি, ঠিক আছে, অপোজিট মানুষের সামনে থাকে, আমি ওই কোথায় গামে কথা বলতে পারি না, আমার শরীর কন্ট্রোল থাকে না প্লাস পাও মানে কাজ করে না একবারই, হ্যাঁ, আমরা একটু মানে শক্তি লাগে না। মানে অপোজিট বলতে কি বোঝাচ্ছেন? যে কোনো মানুষের সাথে যে আপনার অপোজিটে থাকে, না শুধু অপোজিট সেক্স মানে মেয়ে মানুষের সাথে, কোনটা? না না, ছেলে মেয়ে উভয়, আমার সবাই, opposite যে কোনো মানুষের সাথেই। জি জি। জি, আচ্ছা, আমরা এটা নিয়ে বলেছিলাম একটু আগে, সেটাকে বলে যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা পারফরমেন্স অ্যাংজাইটি। অর্থাৎ আপনি সামাজিক পরিস্থিতিতে নতুন কারোর সাথে কিংবা নতুন কোনো পরিবেশে গিয়ে কথা বলতে গেলে এই সমস্যাগুলো হয়, তাই তো? হ্যাঁ, এটার যদি এমন অতিরিক্ত মাত্রা হয় তাহলে হয়তো আপনি চিকিৎসক দেখিয়ে পরামর্শ নিয়ে প্রথমে কিছু ওষুধ খেয়ে আপনাকে আপনার অ্যাংজাইটি লেভেলটা কমাতে হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে এটার অন্যতম চিকিৎসা হচ্ছে যে আপনি যেই পরিস্থিতিগুলোতে এই কষ্টটা হয়, অনুভূতিগুলি হয়, সেই পরিবেশটাকে এড়িয়ে যাওয়া যাবে না, সেটাকে আপনার বারবার ফেস করতে হবে। করতে করতে একসময় আপনি দেখবেন যে আপনার ভয়টা, এই অস্বস্তিটা, এই উদ্বেগটা অহেতুক, অমূলক। আপনি বারবার সেই জায়গাগুলোকে ফেস করবেন, সেখানে যাবেন, সেভাবেই কিন্তু আপনি আপনার এই আচরণগুলো নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার অস্বস্তি দূর হবে এবং ভয়টা দূর হবে। জি। দর্শক, ধন্যবাদ আপনার ফোনের জন্য, এবং আপা আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমাদের হাতে সময় খুব কম। আপনার কাছ থেকে আমি শেষ যে কোশ্চেনটি আপনার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই রোগগুলো যদি হয়, এবং আপা এটা বিভিন্নভাবে মানুষরা যে শারীরিক যেই রোগগুলো ভিজিবল সেই ডক্টরের কাছে যাচ্ছে, তাহলে যদি কোনো রকমের যদি ট্রিটমেন্ট না নেওয়া হয়, বিশেষ করে মানসিক ট্রিটমেন্ট না নেওয়া হয়, তাহলে কি হতে পারে? আপনি এখানে একটা, যদি আমরা প্রথমে বলি শারীরিক রোগ আর মানসিক রোগ, মানুষের কিন্তু দুইটা সত্তা, শরীর মন। জি, কোনোটাই কিন্তু কম গুরুত্বপূর্ণ না, Absolutely. এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার একজন রোগী যদি মানসিক রোগে আক্রান্ত হন, তাহলে কিন্তু তার যে অন্যান্য জিনিসগুলি ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, ফলে ওনার অন্য শারীরিক রোগ থাকলেও কিন্তু সেটা চিকিৎসা উনি প্রপারলি নেবেন না, বা চিকিৎসক দেখালে ওষুধ খাবেন না, ফলে ওনার শারীরিক রোগটা বেড়ে যাবে। আর শারীরিক রোগের উদ্বেগটা যখন বেড়ে যাবে, তখন তো ওনার অ্যাংজাইটি এবং টেনশন আরও বেড়ে যাবে, বাড়লে তার এই মানসিক রোগটাও আরও বেড়ে যাবে। অর্থাৎ একটা আরেকটাকে বাড়িয়ে দিবে, এবং দুইটাই এফেক্টেড হওয়ার সম্ভাবনা। আবার অ্যাংজাইটির কারণে তার হাই প্রেশার হয়ে যেতে পারে, বা অন্যান্য শারীরিক সমস্যাগুলো দেখা দিতে পারে, ডায়াবেটিস বেড়ে যেতে পারে, ব্লাড গ্লুকোজ। আমরা জানি ডায়াবেটিস বা হাইপার টেনশন, এই যে মেটাবলিক ডিসঅর্ডারগুলো, এগুলোর পিছনে কিন্তু অ্যাংজাইটি অন্যতম একটা কজ। স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো কজ। ফলে এই জিনিসগুলো আপনার অ্যাংজাইটি বা স্ট্রেস কন্ট্রোলে না আসলে কিন্তু সেগুলো প্রপারলি কন্ট্রোল করা সম্ভব হবে না। যেখানে হয়তো অল্প ডোজের ওষুধে কাজ হতো, সেখানে আরও বেশি ডোজ লেগে যাচ্ছে। তাহলে আমরা ট্রিটমেন্ট কস্ট এবং অনেক কিছুই কিন্তু কমিয়ে আনতে পারি, ডিজিজ বার্ডেনও কমিয়ে আনতে পারি, যদি অ্যাংজাইটির চিকিৎসাটা আমরা প্রপারলি করি। অ্যাবসলিউটলি। ওয়েল আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শোকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে জানাতে চাই, আপা ঠিক যেভাবে বললেন, আমাদের দুইটা সত্তা রয়েছে, শরীর এবং মন, এবং এই দুইটা সত্তারই কিন্তু শরীর এবং মন তার ইকুয়ালভাবে, সমানভাবে আমাদের কিন্তু পরিচর্যা করতে হবে। আমরা যদি কোনো রকমে আমাদের যদি শারীরিক কোনো সমস্যা ফেস করি, তাহলে কিন্তু আমাদেরকে যেরকম ডক্টরের কাছে যায়, ঠিক সেরকমভাবে আমাদের মানসিক কোনো সমস্যা হলে সেটা না বাড়াতে যদি আপনি চান, অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ যে ডক্টর রয়েছেন, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তাদের কাছে যাবেন। এবং আমি একটু অ্যাড করতে চাই আপনাদের জন্য যে সব সময় শুধুমাত্র কিন্তু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আপনি যদি একটা মানসিক ডক্টরের কাছে যানও, ওষুধ খেলেই যে ঠিক হয়ে যাবে, ঠিক সেরকম না। ওষুধের সাথে সাথে আবার অনেক সময় কাউন্সিলিংও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে হ্যাঁ, ট্রিটমেন্টের দুটো পার্ট। এখন আমরা এটা অ্যাসেস করে নির্ধারণ করব কার জন্য শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা দরকার, কার জন্য শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার, আর কার জন্য দুটোই দরকার। ওটা কিন্তু অ্যাসেস করে ট্রিটমেন্ট দেওয়ার পরে বোঝা যাবে। কিন্তু আমি না দেখে আগেই বলতে পারবো না যে আমি কাউন্সিলিংই ভালো হবে বা আমি ওষুধেই ভালো হব। সো দর্শক, অবশ্যই যেটা বলছিলাম, তো অবশ্যই আপনার শরীর এবং মন দুটারই কিন্তু খেয়াল রাখতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘর মন জানালাতে আগামী শুক্রবার ঠিক রাত 8টায়।